আমার তোকে বিয়েতে বয়ে গিয়েছিল। আমি বিয়ে না করলে তোর জীবনে বিয়েই হতো না। ভাগ্য গুণে আমি তোরে বিয়ে করেছি। এই শুন, তোর মতো ছেলেকে গোনার টাইম নেই আমার। পেছনে কোথাও সালমান খানের মতো দেখতে ছেলেরা লাইন দিত, শুধু বাবা মার ভয়ে না করে দিয়েছি। কি বললি? তোকে কেউ পছন্দ করতো? জি। আর তোকে তো কোনো মেয়ে পছন্দই করতো না। তো কোন মেয়ে বিয়ে করতো বল? আমার কত বান্ধবী আমাকে পাওয়ার জন্য ব্যস্ত থাকতো তুই জানিস? হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমি জানি। কি জানিস তুই? তুই বানিয়ে কথা বলছিস। যেটা সত্যি সেটাই বললাম, তোর মতো বানিয়ে বানিয়ে বলিনি। ওকে, না প্যাচাল পারিস না, আমি এখন ঘুমাবো। বিছানার এক পাশে তুই ঘুমাবি, কিন্তু গোসল দিয়ে আসি আমিও ঘুমাবো। এসে যদি দেখি তুই রাতের মতো বিছানায় জুড়ে ঘুমাচ্ছিস, তাহলে কিন্তু নিচে ফেলে দিব। আমার দিকে সোনালি রাগ রাগ নিয়ে তাকিয়ে বলল, আমার যেমন করে খুশি তেমন করে ঘুমাবো। আমি আর কিছু না বলে গোসলে চলে গেলাম। এসে দেখি সোনালি ঘুমিয়ে গেছে। যাক, এক পাশেই ঘুমিয়েছে। বিয়ে করে ঘুমিয়ে ঘুমিয়ে গতকালকের কথা ভাবছিলাম। আমার বাবা মা আর সোনালির বাবা মা হঠাৎই আমাদের বিয়ে দিয়ে দিল। আমরা দুজনেই আপত্তি করছিলাম, পড়াশোনাটা কমপ্লিট করে নেই, তারপর বিয়ে দিও। কিন্তু তারা কিছুই শুনলো না, বলল বিয়ে করে পড়াশোনা করো তো নেই। আমাদের ছোট থাকতেই বিয়ে ঠিক করে রেখেছিল, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে হওয়ার কথা ছিল না। রাস্তায় অন্য মেয়ের সাথে কথা বলেছি, সেটা বাবা দেখে এই সিদ্ধান্ত নেয়। আবার সোনালির ফোনেও নাকি ঠিক করে কোনো এক ছেলে কল দিয়ে ডিস্টার্ব করে। তার জন্য ওর বাবা মা আর আমার বাবা মা এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। খুব পিচ্ছি থাকতে আমাদের নাকি খুব মিল ছিল। ওকে ছাড়া আমি কিছুই বুঝতাম না, ও আমাকে ছাড়া কিছুই বুঝতো না। এটা দেখে সবাই মিলে বিয়ে ঠিক করেছিল। কিন্তু একটু বড় হওয়ার পর থেকেই দুজন দুজনের সতীনের মতো ঝগড়া হয়। এখনও তার কম না, দুজনেই যেন বিয়েটা মানেই না। এখন আমি মাস্টার্সে পড়ছি আর সোনালি ফাইনাল ইয়ারে। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গিয়েছি জানি না। এই ঘুম ভাঙলো মায়ের ডাকে। মা এসে বলল যে সন্ধ্যা হয়েছে, নামাজ পড়ে নাস্তা কর। নাস্তা করার পর টিভির রুমে আসলাম, দেখলাম জল্লাদিটা টিভি দেখছে। হলো, ভাবলাম 8টা বাজুক, তারপর যা পাকিস্তান খেলা আরম্ভ হবে তো 8টায়। খেলা আরম্ভ হলো, আমি গিয়ে দেখলাম সেও টিভি দেখছে। সেদিন পাকিস্তান আর ভারতের খেলা। সোনালি জানে আমি খুব পাকিস্তানে সাপোর্ট করি, তাই যখন পাকিস্তানের কেউ আউট হয় সেই চিল্লাচিল্লি করে, বোঝাচ্ছে সে কতটা খুশি হয়েছে। এই শোন, একদম চিল্লাচিল্লি করবি না। যতই চিল্লাচিল্লি কর, ভারত আজ পারবে না। ভারতের কাছে পাকিস্তান হারবে? পাগল হয়ে গেছিস? দেখবি ভারত পারবে। আমি শুধু রাখছিলাম, এদিকে জল্লাদির কথা, অপরদিকে পরপর উইকেট পড়ছে। সোনালি শুধু আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছিল। আমি শুধু দোয়া করছি আর জল্লাদির উপরে রাখছি, আগে খেলায় পেরে নেই, তারপর যথাযথ উত্তর দিব। পাকিস্তান ভালো রান করতে পারছে না। এখন মনে হচ্ছে সবগুলোর যদি পাইতাম, পিটায়ে নতুন করে খেলা শেখাইতাম। পাকিস্তানের একজন রান আউট হওয়ায় ডাইনিটা খিলখিল করে হেসে দেয়, আমার দিকে তাকিয়ে বলে, আছে, পাকিস্তান 100 রান করতে পারবে না, তার আগেই সব প্যাকেট হয়ে যাবে। এই শোন, ডাইনি বেশি কথা বলবি না, চুপচাপ খেলা দেখ, না দেখলে যা ঘুমিয়ে পড়। আমার সামনে বসে বসে পক পক করবি না। এমন সময় আম্মার ডাক দিয়ে রাতের খাবার খেতে বলল। আমি বললাম, পরে খাবো মা, তোমার জল্লাদ মেয়ের নাকি ক্ষুধা লেগেছে, খেতে দাও। ওর দিকে তাকিয়ে রেগে যেয়ে বলল, ওই জল্লাদি একদম বলবি না, আমার খিদা লাগছে তোকে কে বললো? যা তুই খেয়ে নে। আমার খিদা লাগে নাই, তোর খিদা লাগছে, তুই যা। তোর খিদা লাগবে কেমন করে? তোর তো পাকিস্তানের খেলা দেখে পেট ভরে গিয়েছে, আজ পাকিস্তান যা খেলা দেখাচ্ছে। এটা বলে মিটমিট করে হাসতেছে। ভারতের উপর যত না রাগ আছে, তার থেকে এই ডাইনিটার উপর বেশি রাগ হচ্ছে। ডাইনিটার এত কথায় বাসায় বসে আর খেলা দেখতে ভাল লাগছে না। কয়েকবার বাকি থাকতে বাসা থেকে বাইক নিয়ে বের হলাম। সোনালি তো আমাদের বাসায়, তাহলে আমি ওদের বাসায় গিয়ে খেলা দেখি, এটাই বেটার। আরও রাত যাওয়া দেখে ওর ছোট ভাই রাজু বেশ খুশিই হলো। দুলাভাই ভালো করছেন, একা একা খেলা দেখতে মজা লাগছে না। পাকিস্তান যা খেলা দেখালো, খুব রাগ হচ্ছে। আমারও রাগ হচ্ছে, আবার তোমার আপু যে লাগিয়েছে ওর ভারতে সাপোর্ট করা দেখে আমার আরও রাগ হচ্ছে, তাই এখানে চলে আসলাম। কি বললেন দুলাভাই, আপু ভারতের সাপোর্ট করছে? হ্যাঁ, এজন্যই আরও রাগ হচ্ছে। দুলাভাই আপনার কোথাও ভুল হচ্ছে, আপু তো পাকিস্তানের সাপোর্ট করে, আর একটু না খুব সাপোর্ট করে। দেখেন আজ পাকিস্তান 83 রান করলো, আপু আর আজ খেলা দেখবে না,
খেলা দেখে কষ্ট পাবে, এজন্য আজ দেখবে। ও, এখন বুঝলাম। সোনালি আমাকে রাগানোর জন্য সামনাসামনি ভারতকে সাপোর্ট করছে। কিছু সময় খেলা দেখে বাসায় আসলাম। বাসায় এসে দেখলাম সোনালি আসলেই ঘুমিয়ে গিয়েছে। আব্বু একা একা বসে খেলা দেখছে। খেলা শেষ করে আমিও শুতে পড়লাম। ঘুম আসতেছে না। শেষমেশ পাকিস্তান ভারতের কাছে হেরেই গেল। এভাবেই দুজন দুজনের সব কাজে বিপরীত হতাম, সাথে ঝগড়াও করতাম। বিদিন আমি ভার্সিটিতে যাব রেডি হয়েছি, সোনালিও যাবে ভার্সিটিতে। আমার সোনালি কর, সোনালিও যাবে, দুজন একসাথে যা। আমি বললাম যে আমি ওকে নিয়ে যেতে পাবো না। তখন আম্মা বলে যে এত বড় হয়েছিস, বিয়ে হয়েছে, তাও ঝগড়া করিস। সময় সোনালি এসে বলে, মামুনি আমি একা যেতে পারবো। দুষ্টামির মায়ের কথায় আমাদের একসাথে যেতে হচ্ছে। দুকে আলী আমার থেকে একটু ফাঁকা রেখে বসলো। আমি দুষ্টামির ছলে মাঝে মাঝে ব্রেক করি, আর সোনালি আমাকে শক্ত করে ধরে। তোরা আমাকে স্পর্শ করতে ইচ্ছে করছে, ভালো কথা, তাই বলে রাস্তায় এভাবে ধরবি? আর দুষ্টামি না করে আমি ভালোভাবে চালিয়ে ও ডিপার্টমেন্টের সামনে নামিয়ে দিলাম। বললাম ঠিক 12টায় গেটের সামনে থাকবি, বেশি দেরি হলে কিন্তু আমি চলে যাব। কিন্তু হলো উল্টো, আমার আসতে একটু লেট হয়ে যায়, প্রায় 20 মিনিট। গিয়ে দেখলাম সোনালি হাঁটা শুরু করেছে। আমি ওর পিছনে গিয়ে বললাম, ওই জল্লাদি ও। তারপর আমার দিকে তাকালো, দেখলাম রাগে মুখ দিয়ে আগুন ঝরছে। অনেক সময় ওয়েট করেছে। তারপর আমি এসে সরি বলবো, তা না বলে জল্লাদির বলছি, হয়েছে, আর ডাইনির মতো তাকাতে হবে না, তাড়াতাড়ি উঠে পড়, খুব খিদা পেয়েছে। না উঠে আবারও হাঁটা শুরু করে। আমি ওর সামনে গিয়ে বললাম, রাগ না দেখিয়ে তাড়াতাড়ি গাড়িতে বস। ওর কিছু একটা চিন্তা করে আমার পেছনে বসলো। তাতে ও পড়তে বসেছে, আমিও পড়তে বসেছি। ও জোরে জোরে পড়ছে। ওর জোরে পড়া দেখে আমার রাগ হচ্ছে। আমি বিছানায় বসে বসে পড়ছি, আর ও টেবিলে। আমি উঠে ওর টেবিলে গিয়ে বললাম, এই শোন, জোরে জোরে পড়বি না, আমার ডিস্টার্ব হচ্ছে কিন্তু। শুন তোর দিনা বলে তুই অন্য রুমে গিয়ে বসে আমার রুমে আমি পড়বো, পারলে তুই যা। শুন, মনে বলছে এই রুমটা এখন আমার, আর তুই আমার রুমে পড়তে পারিস। তোর পড়াতে আমার কোনো ডিস্টার্ব হচ্ছে না। বললেই হলো নাকি? উড়ে এসে জুড়ে বসলেই রুম তোর হলো নাকি? হ্যাঁ আমার রুম, এখন কোনো কথা বলবি না, আমি পড়ছি। এবং আমি কিছু না বলে বই নিয়ে অন্য রুমে চলে যাই। পরের দিন আবার দুজন ভার্সিটিতে যাই। আমার ক্লাস একটু আগেই শেষ হওয়াতে সোনালি ডিপার্টমেন্টের সামনে আসি। এসে দেখলাম 2-3টা ছেলে মেয়ে বসে বসে গল্প করছে, সাথে সোনালিও বসে আছে এবং একটা ছেলের পাশেই বসে আছে। এটা দেখে কেমন যেন একটু রাগ হলো। আমি পাশে গিয়ে বললাম, আমার ক্লাস করা বাদ দিয়ে এখানে আড্ডা দিচ্ছি? আমার ক্লাস তাই বসে আছি সবাই। তোর ক্লাস নেই তাতে কি? তুই আমাকে কল দিতে পারতি। আমি কি করবো না করবো তোকে বলে করতে হবে নাকি? হ্যাঁ তাই তো, ও যা কিছুই করুক, আমি বলছি কেন? তুই কি বল? না কিছু না, কথা। আমি এখন বাসায় যাব, তুই যদি চাস তাহলে চল। সোনালি আমরা একটু দূরে এসে কথা বলছিলাম। ওর ওই বান্ধু বান্ধবী গুলা এসে ওখান থেকে চলে গেল সব। ঠিক ওদের যাওয়ার কথা শুনে সোনালি আমার সাথে চলে আসলো। বাসায় এসে ভাবলাম, সোনালি ওভাবে আড্ডা দেওয়া দেখে আমার রাগ হলো কেন? হ্যাঁ, কাজটা আমি ঠিক করিনি। তার কিছুদিন পরে ভার্সিটিতে আমার এক বান্ধবীকে বাইকে করে নিয়ে যেতে সোনালির সামনে পড়লাম। বা সোনালি তো আমাকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। আমি একটা মেয়েকে বাইকে নিয়ে যাচ্ছি। আমি ওর সামনে গিয়ে বললাম, আমি 12টায় এসে নিয়ে যাব। আমি একাই যাবো। ভালোই হলো, জল্লাদি মনে হয় রেগেছে। সোনালি ও খুব ভালো বান্ধবী। ওর আম্মা নাকি হঠাৎ খুব অসুস্থ, এখন হসপিটালে, তাই ওকে হসপিটালে রেখে আসতে যাচ্ছি। যদিও কোনো মেয়েকে এভাবে নিয়ে যাই না, কিন্তু ওর আম্মার কথা ভেবে নিয়ে যাচ্ছি। তুই বান্ধবীকে হসপিটালে দিয়ে এসে সোনালিকে নিতে আসলাম। সোনালি আমার সাথে যাবে না, অনেকবার বললাম, আমার তবুও সে যাবে না, একাই চলে যাবে বলছে। দিয়ে আমিও বাসায় চলে আসলাম। আমার কি, কোন আসলে নাকি বাসায় এসে আম্মুকে সবকিছু বললাম। আম্মু বল, তুই ওকে একা রেখে ঠিক করিসনি, যেভাবেই হোক এসে নিয়ে আসতে হতো তোর। আমি কল দিয়ে দেখলাম ফোন অফ। সোনালির রাগের জন্য মনে হয় ফোন বন্ধ রেখেছে। একটু টেনশনও হচ্ছে, যদি রাস্তায় কিছু হয়। ওকে নাকি কোন ছেলে ডিস্টার্ব করতো, যদি সে কোনো প্রবলেম করে, এটা ভেবেই চিন্তা হচ্ছিল। কল দিচ্ছি, শুধু বন্ধ দেখাচ্ছে। সত্যি যা ভাবছি যদি তাই হয়। এবার খুব টেনশন হচ্ছে, সোনালির জন্য চিন্তা হচ্ছে। আর বেলকনিতে দাঁড়িয়ে গেট বরাবর তাকিয়ে আছি। এত সময় তো চলে আসার কথা। আধা ঘন্টা পরে দেখি জল্লাদি এসেছে। যাক, তবুও কোনো সমস্যা হয়নি। এত সময় মনে হচ্ছিল জানে পানি নাই, এখন জল্লাদিকে দেখার পরে ভালোই লাগছে। কি আজব,
সময় ধরে ওর জন্য আমি চিন্তা করছি, কিন্তু কেন? সোনালির কাছে আসতে দেখলাম খুব ঘেমে লাল হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে খুব ক্লান্ত হয়ে গিয়েছে। আবার আমার সামনে আসতেই আমি বললাম, নিজে ভালোটা না বুঝলে এমনই হয়। কিছু না বলে রাগের জন্য আমার দিকে না তাকিয়েই রুমে চলে যায়। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে আজ বিকেলে বাজার করতে গেলাম। সাধারণত সোনালি আমাদের বাসায় কোনো কাজ করে না, আর তেমন কোনো কাজ নেই, তাই আম্মা করতেও দেয়। পরে আজকে বাজার করতে গেলাম, হঠাৎ মাথায় দুষ্টামি বুদ্ধি আসলো জলদিকে দিয়ে কাজ করানোর। তাই ছোট ছোট অনেক মাছ নিলাম। বাসায় আসার পর আম্মু অনেক বকা দিল, এত মাছ কেন কিনেছি হ্যান ত্যান। আমি বললাম সস্তায় পেয়েছি তাই কিনেছি, আসলে দাম ভালোই ছিল। ওর জলাদিকে দিয়ে কাজ করানোর জন্য কিনেছি, এই কথা তো আর বলা যায় না। খালি তো আম্মা বলে যে এত মাছ কিভাবে কাটবো। তখন আমি বললাম, তুমি কেন কাটবে মা, তোমার আদরে বৌমা সোনালি তো আছে। সোনালি আমার দিকে তাকিয়ে আর আগে গজ গজ করছে। ওর চোখেও আম্মার মতো প্রশ্ন, এত মাছ কেন কিনেছি। আমি শুধু হাসতেছি। আম্মার সাথে সোনালি মাছ কাটতে বসে প্রায় 2 ঘন্টা ধরে মাছ কাটছে। মনে হচ্ছে কাজটা করে ঠিক হলো না। জল্লাদিকে শাস্তি দিতে গিয়ে কষ্ট দিলাম। আমি গিয়ে আমার হাত ধরে টেনে বললাম, যাও হাত ধুয়ে এসো, তোমাকে আর কাটতে হবে না, বাকি মাছগুলো সোনালি কাটবে। আমার কথায় সোনালি বলল, আমি অনেক সময় থেকে বলছি যে আমি কাটবো মামুনি, তুমি উঠো। কিছুতেই যাবে না। সোনালি হাড় জোর করাতে মাছ রেখে উঠে গেল। একটু পরে দেখি সোনালি আহ বলে চিৎকার দিল। আমি এবং আম্মা দুজনেই যেয়ে দেখি তিনি হাত কেটে নিয়েছে, আঙ্গুল বয়ে রক্ত ঝরছে। আম্মা তো অস্থির হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি সোনালির হাত চেপে ধরি। সোনালি হাত ছাড়িয়ে নিয়ে হাত ধুয়ে আসে। সোনালির হাত কাটা দেখে আমি অস্থির হয়ে গেলাম। মনে হচ্ছে হাত যেন আমার কেটেছে। আমি হাতে ওষুধ দিয়ে ছোট ব্যান্ডেজ করে দেই। সোনালি বলে উঠল, স্নেশ, তুই তো গভীর চলে দেখছি। তুই তো চেয়েছিলি আমার হাত কাটুক, তাই তো বাসায় এত মাছ নিয়ে এসেছিস আর মায়ের সামনে অস্থির দেখাচ্ছিস। হাত কাটুক এটা আমি কখনোই চাইনি। হ্যাঁ, এ চেয়েছিস। আর মায়ের সামনে কি অভিনয় করলি যে আমার জন্য তুই কত ব্যস্ত। আমার হাত কেটেছে, এজন্য তোর কত কষ্ট হচ্ছে। তুই তো ভালোই অভিনয় পারিস রে। অভিনয়ের কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমি যা করেছি তা তো মন থেকেই করেছি, কোনো অভিনয় করিনি। কিন্তু এটা আর প্রকাশ করতে পারি না। এই তো আমাকে রাগ দেখালো, যে তোর কারণেই ওর এই অবস্থা। আমি কিছুই বলি না। আসলেই তো আমার জন্যই হাত কেটেছে। আমি যদি এত মাছ না কিনতাম তাহলে কিছুই হতো না। আমার মনের ভেতর কেমন যেন একটা মায়া তৈরি হলো। মায়াটা তৈরি হয়েছে সম্পূর্ণ সোনালীকে নিয়ে। সোনালীকে যে সরি বললাম, আমার জন্য তোর হাত কেটেছে রে, সরি। তুই তো এর চেয়েছিস, এত মাছ কিনেছিস। বললাম তো সরি। তুই যা। আমি চলে আসলাম ছাদে। বসে বসে গান শুনলাম। ছাদ থেকে এসে শুনলাম আম্মা সোনালীকে খাইয়ে দিয়েছে। সোনালী ঘুমিয়ে পড়েছে। কিছুদিন পরে বাবা মা দুজন দাদুর বাসায় গ্রামে যায়। আমরা দুজন বাসায় থাকি। রাতে যেহেতু আমরা বাসায় থাকতে হবে, তাই একটু টিভি দেখছিলাম। আর জল্লাদি খাবার তৈরি করে খেতে ডাকলো। আমি খেয়ে আবার টিভি দেখছিলাম, ও তখন রুমে পড়েছিল। রাত দেখা শেষ করে গিয়ে শুয়ে পড়লাম। আমার শুয়ে পড়া দেখে লাইট নিভিয়ে আমার রুমে পড়তে যায়। আমি ঘুমিয়ে যাই রাতে। আমার ডাতে হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। মোবাইল হাতে নিয়ে সময় দেখি রাত 12টা বেজে 23 মিনিট। তাড়াতাড়ি উঠে ব্যালকনিতে গিয়ে নিচে তাকিয়ে দেখি লোকজন এই বিল্ডিং এ তাকিয়ে আগুন আগুন করছে। আমার বুঝতে বাকি রইলো না যে এই বিল্ডিং এ আগুন লেগেছে। আমি তাড়াতাড়ি সোনালীকে ডাকতে যাই, দেখি ঘুমাচ্ছে। আমার ডাক শুনে আতঙ্ক হয়ে গিয়ে আমি কোনো কিছু না বলেই হাত ধরে উঠে বলি, তাড়াতাড়ি চলো, বাসায় আগুন লেগেছে, আমাদের নিচে নামতে হবে। আগুনের কথা শুনে সোনালী ভয়ে তাড়াতাড়ি উঠে, আমি দেরি না করে ওর হাত ধরে সিঁড়ি দিয়ে নামতে থাকি। ঘোরা করে নেমে এসেছে, তাই সোনালী শীতে পোশাক আনতে ভুলে গিয়েছে। ভুলে এবার যাবে না কেন? আমি তো ওর কোনো সময়ই দেইনি। আমার গায়ের চাদর দিয়ে ওর জড়িয়ে দেই। আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমার লাগবে না, তুমি নাও। লাগবে না কেন? তুমি তো শীতের পোশাক নিয়ে আসোনি, তোমার তো ঠান্ডা লেগে যাবে। তুমি এটা গায়ে জড়িয়ে নাও, আমি ওপরে গিয়ে দেখি কি সমস্যা। এখন তো কোনো আগুন দেখা যাচ্ছে না। আগুন লেগে আমাকে আরো শক্ত করে ধরে বলছে, না, তুই যাবে না, কোনো বিপদ হতে পারে। আমি তোমাকে যেতে দেব না। সোনালি এত জোর দিয়ে বলছিল, মনে হচ্ছিল আমি ওর অনেক কাছের কেউ। বলার মাঝে একটা অধিকার ছিল, যেটা সোনালি কখনো দেখায়নি। একজন এসে বলে, আসলে আগুনে কোনো সমস্যাই নেই। একজনের বাচ্চার দুধ গরম করতে পাতিল ওড়না দিয়ে ধরছিল, সেই ওড়নায় আগুন লেগে তার ড্রেসে আগুন লেগে যায়।
তার অনেক জায়গায় পুড়ে গিয়েছে, হসপিটালে নিয়ে গেল তাকে। আর কোনো সমস্যা নেই। সেই ফ্ল্যাট থেকে আগুন আগুন চিৎকার আসছিল, তাই সবাই ভেবেছে বড় ধরনের আগুন। এই খবর শুনে সবাই একে একে ফ্ল্যাটে ফিরছিল। সোনালীকে বললাম, চলো এখন আমরা রুমে যাই, আর কোনো সমস্যা নেই। ও খুব ভয় পাচ্ছে। চলো আজ আমাদের বাসায় যাই, এই বাসায় যেতে ভয় হচ্ছে। আরে ভয় নেই, চলো, আমি আছি তো। আমার কথা শুনে সোনালী একটু সাহস পেল। আমার সাথে যেভাবে, আর আমি শুধু ঝগড়া করি ওর সাথে। ওর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বারবার প্রেমে পড়ে যাচ্ছি। না, আর ঝগড়া করা যাবে না। এখন প্রেম নিবেদন করতে হবে, কিন্তু কিভাবে করব? যেভাবেই হোক করতে হবে। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। সকালে উঠে সোনালি ডাকছে নাস্তা করার জন্য। আমি উঠে নাস্তা করে বসি, তাই আমার খাওয়া দেখছে। আমি জানি সোনালি আমার মতো ভাবছে আমার সাথে, আর সেও ঝগড়া করবে না। একটা কথা বলবো? হ্যাঁ বলো। কিছুদিন আগে কাকে বাইকে করে নিয়ে যাচ্ছিলে? ওর তুই ভাষা শুনে কেমন যেন খোসা দিয়ে উঠলো। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। মিথ্যা বলবো নাকি সত্যি? কি হলো, চুপ করে কম আছিস কেন? তুই ভাষা শুনে আমার আরো রাগ হলো। বললাম, আমার গার্লফ্রেন্ড হয়। কি বললি? তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, কানে কি কম শুনিস? না, এমনি। কিন্তু কদিনে বাবা মা বাসায় আসে। আমাদের এই কথা শুনে তারা অনেক টেনশন করে, আল্লাহর কাছে শুকরিয়া করে যে আমাদের কোনো কিছু ক্ষতি হয়নি। ঘটনা, সকালে একটা কাজে এক বন্ধুর বাসায় যাই। বাসায় এসে শুনি সোনালি একা একাই ভার্সিটিতে গিয়েছে। বন্ধু কল দেয় ভার্সিটিতে মারামারি হয়েছে। ছাত্রছাত্রীরা খুবই আতঙ্কিত আছে, কেউ বের হতে পারছে না। সোনালির ডিপার্টমেন্টের সামনে এই ঘটনা। সবাই ডিপার্টমেন্টের ভেতরে আটকা পড়েছে। আমি শোনা মাত্র সোনালিকে কল করি, কিন্তু রিসিভ করে না। অনেকবার কল দেই, কিন্তু রিসিভ করে না। সাথে এক সোনালি মনে হয় ফোন ব্যাগে রেখেছে, হয়তো সাইলেন্ট করা আছে। আমি মেসেজ দিলাম, আমি আসতেছি নিতে, ডিপার্টমেন্টের ভেতরে থাকিস। গিয়ে দেখলাম সমস্যা দূর হয়েছে। একে একে সব স্টুডেন্ট বের হয়ে যাচ্ছে। সোনালি আমার কাছে আসতেই সাথে সাথে একটা থাপ্পড় দেয়। সোনালি কিছু বলে না, ও জানে কেন থাপ্পড় দিয়েছি। ও বলল, সরি, আমি ফোন দেখিনি। যখন তোর এতগুলা কল দেখলাম তখন তোকেও দেখতে পেলাম। আমার কাছে ফোন আছে, ভয় আমার কিছুই মনে নেই। শক্ত। সোনালিকে মনে হয় 100 বার কল দিয়েছি, তবু দেখেনি। তো এত বড় সমস্যা, না জানি আগে আমাকে জানাবে, অথচ তার ফোনের কথা মনেই নেই। তাই এটাকে থাপ্পড় দিয়েছি। ও বাইকের পেছনে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বল, জানিস, আমার সামনে এক নেতা কি নির্মমভাবে একটা ছেলেকে মেরেছে। আমার না খুবই কষ্ট হয়েছে। কেউ কখনো এত নির্মমভাবে মারে, আবার সবাই খুব ভয় পেয়েছি। তোর এসব বুঝতে হবে না, এগুলো রাজনৈতিক। আজকে কলেজে আসাটাই ভুল হয়েছে। তারপর আমি কোনো কথা বলি না। বাসায় এসে কোনো কথা না বলে শুয়ে পড়ি। কিছু সময় পর দেখি সোনালি আমার জন্য ভাত নিয়ে এসেছে। আমাকে ভাত খেতে ডাকে। আমি বসে আছি, সোনালি খাইয়ে দিচ্ছে। আমি বসে আর অবাক হচ্ছি। কোনোদিন যা করে নেই, আজ তাই করছে। ওর কথা, আমার গার্লফ্রেন্ড আছে তা জানা সত্ত্বেও আমাকে খাইয়ে দিচ্ছে। লতার সাথে দেখা হয়েছিল? আমার ওই বান্ধবীর নাম লতা, যাকে গার্লফ্রেন্ড বলেছিলাম। লতা আমাকে সব বলছে। আর উনি তো বিবাহিত। আর কেন তুই ওকে বাইকে নিয়ে গিয়েছিস সব জানি। রিড, আমি এখন ক্লিয়ার হই কেন জল্লাদি ভালো ব্যবহার করছে। বললাম, শুন, এই করে কথা বললে আমি খাবো না। এই শুন, তুইও তুই করে কথা বললে আমিও খাওয়াবো না। শুনে সব দুজনেই হেসে উঠলাম। এই হাসিতেই দুজনের ঝগড়াঝাটি মিলে গেল। দুজনের নতুন পথে নতুন সূর্য উদিত হলো। এই পথে যেন সব সময় আলো হয়ে জীবনে থাকে। তো পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।